ওই যে রিপ্রেজেন্ট করছে যে সে হচ্ছে নিউরন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু হ্যাঁ আমরা একটু ব্রেক ট্রেক দিবি না, একটু ব্রেক, আমরা একটু আলোচনা শুনছি আমাদের এভাবে আলোচনা করা। বাবা এই যে এগুলোই বেশ ভালো, এগুলোতে ভালো কাজ হয়। আর যেগুলো দিয়েছি সেগুলো যে কোনো সময় বন্ধ হয়ে যায়। হ্যাঁ এই এই দেখ পড়ে গেল, আমি এখনই ভালো প্রশংসা করলাম আবার খুলে গেল। ঠিক আছে, এই যে খুলে গেল। তা আমাকে কি কেউ দেখতে পাচ্ছে কিনা বল, আমাকে একটু দেখা। হ্যাঁ, কেউ সালাম টালাম দিচ্ছে তোমরা নাকি? স্যারকে অবশ্যই বলেছি যে তোমাদের যে যা আমাকে দেখ। একটু আগে বললাম যে তোমাদের রিপ্রেজেন্ট করছে তোমাদের যে নিউরন। হ্যাঁ ও ওয়ালাইকুম আসসালাম। দেখা যাচ্ছে আমাকে? দেখা যাচ্ছে। হ্যাঁ ইয়া তো শাহরিয়ার তো আমার ব্যাপারে কিছুই বলে না, তুই একমাত্র আমার কাছের লোক। হুম, যে তুই হ্যাঁ আমাকে অনেক পাম্পট্টি দিস, আমার ব্যাপারটা খুবই ভালো লাগে। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা তোমরা বলো তো। হুম, এবং আমার একটা একটা কোশ্চেন। এখানে দেখি তো কে কয়েক আছো যে যারা পাম এবং প্রশংসার পার্থক্য বুঝো? পাম দেওয়া এবং প্রশংসার। হুম, অন্তত হানা লিখো, তাহলে আমি বুঝতে পারবো। হ্যাঁ আমি খুব ভালো আছি, হানা লিখো যে পাম দেওয়া এবং প্রশংসা করার কয়েকটা মানে মানে বেসিক পার্থক্যটা কি। এই যে কেউ কিছু লিখছো না, সবাই সালাম দিয়ে যাচ্ছ, সবাইকে গণহারে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ঠিক আছে। যদি পাম দেওয়া এবং মানে প্রশংসা করার পার্থক্য বুঝে থাকো, তাহলে 3টা প্রশংসা করো আর 3টা পাম দাও তো পাশাপাশি। লিখতে পারো কিনা আমি দেখি, এটা একটা আমার সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টটা। আসলে আমি চাই আমার বাচ্চা কাচ্চারা তোষামোদি জিনিসটা কি এবং সত্যিকারের প্রশংসা জিনিসটা কি এটা জানুক। পুরো পৃথিবীতে যে কোনো মানুষের কনসেন্ট্রেশন পেতে চাইলে, যে কোনো মানুষের কাছে গ্রহণযোগ্য হতে চাইলে এই প্রশংসা শব্দটা এত ইম্পর্ট্যান্ট। কিন্তু আমরা ম্যাক্সিমামরাই প্রশংসার নামে ঠিক আছে এই যে যেটা তোষামোদি বলে, হ্যাঁ ঠিক আছে, ওই জায়গায় আমরা মানে ঢুকে যাই, পার্থক্যটা বুঝি না। কিন্তু আমি চাই যে এই নিউরনের প্ল্যাটফর্মে যারা এসেছে তারা সত্যিকার অর্থেই তোষামোদি এবং কোনটা প্রশংসা এই দুটার পার্থক্য তারা বুঝুক। ঠিক আছে, এবং যখন তারা বুঝে ফেলতে পারবে তখন নিশ্চয়ই সবাইকে তারা খুব আন্তরিকভাবে অভিনন্দন জানানো শিখবে। এবং এটা যদি করতে পারে না, তাহলে সারাক্ষণই তার মেজাজটা ভালো থাকবে। দেখো বাবারা, অনেকে মনে করে এবং বলে যে ভালো ছাত্র হওয়ার জন্য বেশি বেশি পড়লেই ভালো ছাত্র হওয়া যায়। কিন্তু আমার কাছে কোথাও যেন মনে হয় যে ভালো ছাত্র এবং যার মেমোরাইজিং ক্যাপাসিটি ভালো, ঠিক আছে, এই ভালো হওয়ার জন্য আননোয়িংলি তাকে আগে ভালো মানুষও হতে হয়। ঠিক আছে, এবং তাকে সত্যিকারের শান্তশিষ্ট এবং চমৎকার মানুষ হতে হয়, এবং তার সোসাইটি যেন তাকে পছন্দ করে এরকম একটা পরিবেশ তাকে ইনশিওর করতে হয়। ঠিক আছে, তো আজকে আমি মূলত যে জন্য আমি ক্লাসে আসলাম সেটা হলো একটা খুব স্পেসিফিক করে একটা মানে তোমাদের মধ্যে যেন ইম্প্যাক্ট পড়ে, এবং আমি তো খুশি হব যে তোমরা যদি এই ব্যাপারটাকে একদম মোটা অক্ষরে লিখে ফেলো তোমাদের খাতাতে। ঠিক আছে, সেটা হলো প্রতিদিন যত মানুষের সাথে দেখা হোক না কেন, প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু ভালো সাইড আছে। তোমার আশপাশে হয়তো তুমি ফ্যামিলির বাইরে বের হও না, তাহলে ফ্যামিলির লোকজন আছে। হ্যাঁ, তোমার বাবাও যদি হয় তাহলে বাবার যেই গুণটা ভালো, ঠিক আছে, বাবা তোমার এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, মা তোমার এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, ভাইয়া তোমার এই জিনিসটা আমার খুব ভালো লাগে, পাড়াতো ভাবি, ভাই ব্রাদার, সেটা সেটা যখন যার সাথে দেখা হবে, তোমার এই জিনিসটা খুব দারুণ। তুমি প্রতিদিন যদি 10টা মানুষের সাথে সাক্ষাৎ হয়, তুমি এই 10টা মানুষের নিশ্চয়ই যে মানুষ একটা ডাকাতেরও কিন্তু কিছু না কিছু ভালো সাইড থাকতে পারে, সে কিন্তু তার বাচ্চা কাচ্চার জন্য খুবই কেয়ারিং হয়, ঠিক, অথচ সে কিন্তু নির্দয় একটা মানুষ। যে মানুষ এত নির্দয় বাইরে যে অন্যের বাবার গলায় ছুরি চালাতে তার ন্যানো সেকেন্ড সময় লাগে না, সেই মানুষটাও তার বাচ্চা অসুখ হলে কাঁদে, তার মানে এই সাইডটাও তার ভালো থাকতে পারে। ঠিক আছে, সুতরাং ওই নেগেটিভিটি না খুঁজে যদি প্রত্যেকের মধ্যে তোমার আশেপাশে যারা আছে তাদেরকে তুমি প্রতিদিন একবার করে একটু প্রশংসা করতে পারো, বিশ্বাস করো
তার রিপ্লেটা এত ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর প্রশান্তি হিসেবে তোমার কাছে আলিঙ্গন করবে, তোমার দিকে ধাবিত হবে এবং দেখবা ওই দুষ্টু লোকরা, ওই খারাপ লোকরাও তোমার প্রশংসা করছে। বেসিক্যালি প্রশংসাটা হলো এরকম যে পোষা পায়রার মতো, শুধুই প্রশংসা না, এই যে তোষামদি বলো কিংবা প্রশংসার অপোজিটে কি আছে, সমালোচনা বলো, ঠিক আছে। তুমি যদি কাউকে আননেসেসারি, যে আমাকেই বলো স্যার আপনাকে দেখতে সালমান খানের মতো লাগছে, সাপোজ আমি কি সালমান খান হতে পারবো? তার মানে এটা তুমি আর অতিরঞ্জিত করে আমাকে বললা, তার মানে তুমি এটা পাম দিচ্ছ। আমার কণ্ঠ আর ওর কণ্ঠের মধ্যে যদি তুমি পার্থক্য করো আর তুমি আমাকে প্রশংসা করে বলো যে স্যার চমৎকার গাইলে কি হবে, আপনি যখন কথা বলেন না তার চাইতেও আপনার কণ্ঠ আরও বেশি মিষ্টি মনে হয়, বিশ্বাস করো এটা তোষামদি। ঠিক আছে, তো যাই হোক ওঠা তো যে এই যে তোষামদি, ঠিক আছে, তার মানে তুমি যদি আমাকে তোষামদি করো, বিশ্বাস করো তোমার ইম্পর্টেন্ট মুহূর্তে যখন তোমাকে কি তোষামদি করবে তখন তোমার এটা বিরক্ত লাগবে। তুমি যদি আমার সমালোচনা করো তোমাকে কেউ না কেউ সমালোচনা করবে, আবার তুমি যদি কারো প্রশংসা করো কেউ না কেউ তোমার প্রশংসা করবে। এগুলো হলো পোষা পায়রার মতো। আমি আজকের ক্লাস, আমার বিশ্বাস তুমি যদি রিভিউ খারাপও দাও তবে আমি ওকে চিনি, তো আমি জানি যে ও ক্লাস কেমন গুছিয়ে ক্লাস নেয় এবং যা কিছু পড়ায় এটা যদি কেউ মাথায় রাখতে পারে তাহলে সে বাংলাতে অন্তত তার বেসিকটা সে কনফিডেন্টের সাথে সেটা ইনশিওর করতে পারবে। এটা আমি জানি, আমি পরীক্ষিত, আমি দেখেছি, সুতরাং ওর ব্যাপারে আমার ডাউট নাই। তুমি কি রিভিউ দিলা না দিলা ওটা নিয়ে আমার ডাউট নাই। হয়তো আমি বুঝবো এটা যে তুমি বহুদিন পরে অন্যদের সাথে মিলিয়ে বুঝবে না ইট ওয়াজ গুড। অন্যরা যেমন ট্র্যাডিশনাল যারা তথাকথিত যারা অনলাইন এক্সপার্ট টিচার, তারা তোমাকে একদম মানে আমোদ প্রমোদ এটা সেটা এই সেই করতে করতে তোমার মধ্যে ইফেক্টিভনেসটা নষ্ট করে ফেলে এবং তোমাকে অরিজিনাল ইনফরমেশনটা আর দেয় না। একটা বাংলার যদি আমি অনেক ক্লাস দেখেছি যে যতটুকু সময় গল্প করে, ঠিক আছে, এই গল্পের সময়টুকু শেষে যতটুকু পড়ায় এই পড়াটা যদি পুরোটা শেষ করতে চায় তাহলে এই 15টা লেকচারে হওয়ার কথা না, 30টা লেকচার লাগার কথা, ঠিক আছে। কিন্তু আমার টিচাররা ওই 15টা লেকচার যেটা অ্যাকুরেট টাইম মানে এক্স্যাক্ট মানে ভাবেই সেটাকে তারা শেষ করবার একটা চেষ্টা করে আর কি। তো যাই হোক আমি ওর প্রসঙ্গটা আনলাম এই জন্য যে প্রসঙ্গটা ফ্যাক্ট না, আমি তোমার কাছে যে ইম্প্যাক্টটা ফেলতে চাই এটা আমাদের এই কোচিংয়ের স্পেশালিটি। হয়তো তোমরা ভাবো যে স্যার আপনি প্রতিদিন এসেভাবে বক করেন, এ বাবা নিউরন কোচিংয়ের এটাও একটা বড় স্পেশালিটি যে আমরা মাঝে মাঝে ক্লাসের ভিতরে গিয়ে যে তোমাকে যেভাবে বলছি না বাবা, তোমার মধ্যেও যেন একটা অভ্যাস তৈরি হয় অন্যের প্রতিদিন প্রশংসা করা, তোমার মধ্যেও যেন একটা অভ্যাস তৈরি হয় প্রতিদিন অন্তত 2-1টা মানুষের সমালোচনা কম করব এরকম একটা প্রতিজ্ঞা ডেভেলপ করা, এবং তোমার মধ্যে যেন কখনোই অন্যকে মানে এই যে তোষামদি করতে হবে এই অ্যাপ্রোচটা যেন কখনো না থাকে। মূলত এই ইম্প্যাক্টটা তুমি মানে শক্ত করে লিখে রাখো। যদি কখনো মনে হয় যে সাইফুল স্যারকে ভীষণ ভালো লাগে, ভালোবাসি, বিশ্বাস করো আমি আসলে অন্য কথা বলিনি, আমি বেসিক্যালি যার কথা বলতে চাইছি সেটা হলো তোমার সম্মানের কথা। এবং তোমার সম্মান আসলেই তোমার মেধার উপরেই শুধু ডিপেন্ড করবে ব্যাপারটা তা না, তোমার সামাজিক সেন্সের উপর ডিপেন্ড করে। তুমি কি চান্স পাইলে পুরোপুরি সফল? আসলে পুরোপুরি সফল না। কিন্তু তুমি যদি একদিন হয়তো আমি বলেছি তুমি হাসতে শিখো প্রতিনিয়ত, একদিন হয়তো বললাম তুমি প্রশংসা করতে শিখো প্রতিনিয়ত, একদিন হয়তো বলবো তোমার কথার মধ্যে প্রতিদিন অন্তত প্লিজ শব্দটাকে ইউজ করো, অনুগ্রহ শব্দটা ইউজ করো, হ্যাঁ, যে কোনো পারপাসে তুমি কাউকে একদিন মানে এরকম যে ধন্যবাদ দেওয়া শিখো প্রতিনিয়ত। বিশ্বাস করো এই ছোটো ছোটো এক একটা ওয়ার্ড তোমার মধ্যে যখন অভ্যাসে পরিণত হবে তাহলে তুমি খুব অচিরেই অন্যের কাছে গ্রহণযোগ্য হওয়া শুরু করবা। তুমি তখন বুঝতে পারবা এই গ্রহণযোগ্যতার কারণে তোমার কী হবে জানো, একটা ভালো লাগা কাজ করবে। তার মানে প্রতিনিয়ত তোমার মোডটা হাই ভোল্টেজে থাকবে এবং এই মোডের জন্যই বিশ্বাস করো তোমার মেমোরাইজিং ক্যাপাসিটি ডেভেলপ করবে। দিন শেষে আমারও ইচ্ছা আমার প্রত্যেকটা ছেলে মেয়ে যারা আমার সাথে আশেপাশে থাকে বা থাকতে চায় বা থাকবে ভবিষ্যতেও, তারা যেন সর্বোচ্চ মেমোরাইজিং ক্যাপাসিটি তাদেরই হয়, ঠিক আছে, এবং তারা যেন পরিশ্রমী হয় এবং সত্যিকারের ভালো মানুষ হয়। তাহলে আমার যে কারণে এই যে পরিশ্রম আমি নিজেও করছি, আমার কি কাজ নাই বলছো? আমারও বলি তোমাদের মতো অনেক কাজ আছে, আমার অনেক কাজ আছে তোমাদের মতো, হ্যাঁ সিরিয়াসলি আমি বলছি। আমি অন্য জায়গায় 5 মিনিট সময় ব্যয় করলে সেখান থেকে আমার আর্নিং হয়, ঠিক আছে। আমি তারপরেও আমি প্যাশনেট তোমাদের জন্য, যে তোমাদের কাছে গেলে আমার ভালো লাগে, আমি তোমাদেরকে মানে বাস্তবতাটা বলতে পারি। আসলে অনেক জায়গায় আমি অপমানিত, আমি নিজেও অপমানিত হয়েছি, আসলে আমি ঠকে শিখেছি। কেমন শিখেছি বাবা? পরশুদিন চায়ের দোকানে ওখানে বসে আছি, চায়ের দোকানে বসে আছি, এখন একটা ভদ্রলোক দোকানদারকে এসে বলছে এই একটা সিগারেট দে তো। তখন দোকানদার কি বলে জানো, বলে না সিগারেট টিকেট এখানে নাই। কিন্তু বিশ্বাস করো দোকানে সিগারেট ছিল। আমি তাকে জিজ্ঞাসা করছি এই তোমার না দোকানে সিগারেট ছিল, তুমি সিগারেট দিলে না কেন? তো আমাকে বলে এটা কি ব্যবহার বলেন তো?
আমি কি তার ছোট না বড়, আমাকে তুই করে কথা বলছে। এখন খেয়াল করে দেখো ওখান থেকে লার্নিংটা কি, লার্নিংটা হলো এমনি দোকানদার যে মাত্রার দোকানেই হোক, যে দোকানেই হোক না কেন, আমরা ধাম করে গিয়ে বলে এটা দাও তো, হোয়াট ইজ দিস, তার কি প্রেস্টিজ নাই, তার কি তার বাচ্চা কাচ্চা নাই, তার সে সম্মান চাইতে পারে না, কিন্তু এই অ্যাপ্রোচটুকু কেন? এখন কিছুক্ষণ পরে আরেকজন এসে বললো যে মামা ভালো আছেন, আপনার কি সিগারেট হবে, একটা সিগারেট দিতে পারবেন? হ্যাঁ নিশ্চয়ই দিতে পারবো। তাকে কত আন্তরিকতার সাথে সেটা প্রোভাইড করছে। তাহলে পার্থক্য কে তৈরি করে দিল? ওই সিগারেট নেওয়ার জন্য ওই ভদ্রলোককে আরও 10টা দোকান পার হয়ে হাঁটতে হলো, যাইতে হলো। আচ্ছা বলো তো, সামান্য এতটুকু মানসিকতার জন্য তাকে হয়রানি হতে হলো কি হলো না? ঠিক আছে, তার মানে তোমার তাহলে মেন লার্নিংটা কি হওয়া উচিত? নিশ্চয়ই তোমার লার্নিংটা হওয়া উচিত যে হ্যাঁ এই জায়গায় সংযত। আমি ওখানে থেকে শিখলাম যে আসলে কারোর সাথে বিহেভ করবার জন্য এই জিনিসটা করা উচিত না। ঠিক আছে, কয়েকদিন আগে দেখলাম রিক্সা থেকে নেমে একজন বলে যে ভাড়া কত, রিক্সাওয়ালা বলে 30 টাকা, ও বলে যে না 20 টাকা। দুজন এরকম মানে করতে করতে একদম মারামারি শুরু হয়ে গেল। মারামারি শুরু হয়ে লোকটা তাকে থাপ্পড় মারলো কয়েকটা, ওই লোকটাও একটা থাপ্পড় মেরে দিল। ওই লোকের আর মান সম্মান থাকে? হ্যাঁ, আমি দূর থেকে দেখলাম আর পরে ভাবলাম ইসরে লোকটার সম্মান গেল। হ্যাঁ, এই লোকটা কিন্তু প্রেস্টিজিয়াস ছিল, যে লোকটা প্রথমে তাকে থাপ্পড় মেরেছিল। কিন্তু আমি ওখান থেকে শিখলাম যে যদি মূর্খ কেউ হয়, মূর্খের সাথে তো ঝগড়া করা যায় না। ও বুড়ি, তুমি কি মূর্খের সাথে ঝগড়া করে নিজেকে অপমানিত করবা? অপমান করা উচিত, তোমাকে ছোট করা উচিত। তার মানে কি, এই লার্নিংটা তুমি কোথা থেকে পাবা? নিশ্চয়ই তুমিও যখন এই বাস্তবতার সম্মুখীন হবা তখন এই লার্নিংটা পাবা। আজকে কি হয়েছে, তোমাদের আতিক স্যার, তোমরা কেউ সাভার ব্রাঞ্চের আছো কিনা? আতিক স্যার রাজশাহীতে এসেছে, আসার পরে একটা ছেলে এসে ভিক্ষা চায় এবং সে এতটা অভিনয় করছে যে তাকে টাকা দিতেই হবে। আমি দেখে তাকে মনে হলো যে ছেলেটা হিরোইন ঘোর। আসলে এখন কার যে প্রয়োজনে টাকা চায় এটা বোঝা মুশকিল। ইয়াং ছেলে, আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি তো ইয়াং ছেলে, তুমি টাকা চাইছো কেন, তুমি কাজ করতে পারো না? হ্যাঁ, আমি ভীষণ অসুস্থ, এমনভাবে অঙ্গভঙ্গি এমন। আমি তবু ইগনোর করলাম, কারণ ঠিক ইমিডিয়েট কয়েক ঘন্টা আগে এরকম একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছে যে কিছু মানে মানে পেশাদার যারা আসলে ও হিরোইন খাবে কিংবা গাঁজা খাবে বা অন্য একটা কিছু করবে, অকর্মা বদমায়েশ শয়তান একদম মানে অসুস্থতার ভান করে টাকা চাইছে। হ্যাঁ, আমি দেখলাম। হ্যাঁ, আমি না বুড়ি, আমি সব কিছুকে না একটু একটু গভীরভাবে চিন্তা করে দেখবার চেষ্টা করি। আসলে এটা আমার দোষ বলো আর গুণ বলো, যেটাই বলো না কেন, আমি প্রকৃতি থেকে অনেক কিছু লার্ন করবার একটা ইন্টেনশন আমার থাকে। এবং আমি মনে করি যে কোনো বিশ্ববিদ্যালয় নাই, যে বিশ্ববিদ্যালয়ে কোনো রেফারেন্স বই নাই, যে রেফারেন্স বই পড়ে এতটা ইম্প্যাক্ট আমার উপর পড়েছে যে মূর্খের সাথে গণ্ডগোল করো না। আমি বরং ওই লোকটার ওই ঘটনা দেখে আমি এই ডিসিশনটা নিতে পেরেছি যে কখনো মূর্খের সাথে আমি সাইফুল আর কোনদিন গণ্ডগোল করবো না। ঠিক আছে, আমি দেখে দেখে শিখলাম। ঠিক আছে, তো বুদ্ধিমানরা তো দেখে শিখে, এবং যারা বোকা তারা তো ঠকে শিখবে। যে তুমি একদিন হয়তো মার দিবা, তোমাকেও মার দিবে, আর তুমি শিখে ফেললে আর যে কখনো এর সাথে মিসবিহেভ করা যাবে না। ওরা তো আসলে ওরকম মেন্টালিটি দেখেই তাদের মানে পেশাগত একটা পার্থক্য আছে আর কি। আসলে তারা মেধাবী না এবং আর সোসাইটিতে তারা গ্রহণযোগ্য না। তো যাই হোক, আমি মূলত যা বলতে চাই তোমাদের এই ক্লাসের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আমি তো বলে নিলাম, ধরো এটা একটা ইন্টারভাল, এটা একটা বিরতি, তুমি আমার কথা গুরুত্ব দিয়ে শোনো চাই না শোনো। এই বিরতির সময় আমি তোমাকে বলবো, ও বলি আজকের দিনে তোমার জন্য ইম্প্যাক্ট হয় এটাই যে তুমি যার সাথেই বিহেভ করবা, যার সাথে ইন্টারাকশান হবে, যার সাথেই কথা বলবা, যার সাথেই চলবা, এবং তোমার সোসাইটির যে কেউ হতে পারে, যদি সামান্য সুযোগ পাও তাহলে তার প্রশংসা করো। বিশ্বাস করো, এই প্রশংসাটা তোমার কাছে আশীর্বাদ হয়ে ফেরত আসবে। আগামী ক্লাসে তুমি আমাকে বলো, এবং আজকেই তুমি বাসায় গিয়ে তোমার মার সাথেই মাকে প্রশংসা করে কথা বলো, মা জানো তোমার রান্না ছাড়া দুনিয়ার কোনো রান্না আমার ভাল লাগে না। দেখো তোমার মার রিয়াকশান দেখো। তোমার বাবাকে যে প্রশংসা করো, বাবা তুমি যে এত পরিশ্রম করছো, আমার জন্য এত স্যাক্রিফাইস করছো বাবা। হ্যাঁ, তোমাকেও জিজ্ঞাসাও করা হয়নি কখনো যে তুমি এত পরিশ্রম করছো। আমার বাবাটা লক্ষ্মী বাবা, আমার কাছে তো আমার বাবা সুপারম্যান। দেখো না তোমার বাবার আচরণ দেখো, তোমার ভাইকে এই কথা বলে দেখো যে ভাই তোমার প্রতি রাগ করে বসে আছে। তো যাই হোক, হ্যাঁ আমি আতিকের কথা বলছিলাম। আমি পরে টাকা দিলাম না, কিন্তু আতিক 60 টাকা দিয়েছে। ওই লোকটা কি করছে জানিস, টাকাটা নিয়ে ছিঁড়ে ফেলে চলে গেল। মানে 60 টাকা নেবে না, সে 10 টাকা নেবে। কেমন লাগে? হ্যাঁ, আমি আতিককে বললাম যে একটা থাপড়ানো উচিত। হ্যাঁ, তো আতিক বলছে কি, কয় না আমি আসলে এখন চিন্তা ভাবনা করে মুভ করি। কয় কেন চিন্তা ভাবনা করে মুভ করিস? কয় চিন্তা ভাবনা করে মুভ করি এই জন্য যে এ তো বেয়াদব, তো আমি একটা থাপ্পড় মেরে ও যদি আমাকে একটা ধাক্কা দেয় তাহলে মান সম্মান চলে যাবে। আমি এলাম তুই এটা শিখলি কোত্থেকে? কয় কেন, আমি আপনার কাছ থেকেই শিখছি যে পরিস্থিতি বুঝে কাজ করা প্রয়োজন। তো যাই হোক, মানুষের জীবনে লার্নিংটা হলো এরকম বাবা। তো আমি চাই যে এই ক্লাসের ফাঁকে ফাঁকে আমার বাচ্চা কাচ্চারা এই লার্নিংটা বেশি বেশি শিখে ফেলুক।
তাহলে তারা যদি এ রেসে জিততে নাও পারে, জীবন রেসে জিতবে, এবং আজীবন যখন যখন যেখানে যেখানে জিতবে সেখানে বলবে যে আমার জীবনের এই লার্নিংটা দেওয়ার পিছনে যেই লোক ছিল সে আর কেউ না, সাইফুল স্যার। আর তখন আমি মনে হবে যে আমি জিতে গেছি, তখনই আমার মনে হবে আমরা সবাই জিতে গেছি। তো যাই হোক বাবারা, ক্লাস করো, এনজয় করো, মজা করো, আর অবশ্যই ক্লাসগুলো টুকে টুকে রেখো, এবং প্রত্যেকটা ক্লাসে প্রিভিয়াস পড়াটাকে তোমরা কন্টিনিউশন দিও, তাহলে আমার বিশ্বাস যে তোমরা ভালো করবা।